इंडिया भिड़ेगी इंग्लैंड से 1 जुलाई से धुलाई का मजा सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। মিস্টার রঞ্জন, আপনার জন্য একটা ভালো খবর। আপনার মেয়ের খবর পাওয়া গেছে। এইখানে লুকিয়ে রেখেছে শয়তানগুলো আমার মেয়েকে। আমি ছাড়বো না ওদেরকে। মিস্টার রঞ্জন, আপনার মেয়ে বিপদে রয়েছে। আমার মেয়ের জন্য আমি ওই কিডন্যাপারদের কথায় শুধু একবার বলাতে 50 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। পুলিশ এতবার বারণ করলো, তা সত্ত্বেও এটা আপনি ঠিক করেননি। আমার মেয়ের থেকে বড় এই পৃথিবীতে আর কিচ্ছু নেই আমার কাছে। ঠিক আছে মিস্টার রঞ্জন, আপনার যা করার করেছেন, এবার পুলিশকে নিজের কাজ করতে দিন প্লিজ। চলো। সাক্ষী, হ্যান্ডস আপ। এইটা তো একদম ঠিক বলেছেন আপনি। ভালো খাও, জিমে যাও, নিজেকে বাঁচাও। হ্যাঁ, আরে বরুণ, আরে বস। মিস্টার বিলুমরিয়া কি ভালো ঘরে বানানো কচুরি চাটনি আছে, ওটা আন না বস। না স্যার, স্যার আপনি এটা পড়ুন স্যার। হ্যাঁ, এই খবরটা তো আমি সকালবেলা পড়েছি। স্যার, এই তিনজনকে আমি খুব ভালোভাবে চিনি স্যার। এরা কারোর খুন করতে পারে না। খবরটা পড়ে তো মনে হয় যে না স্যার, স্যার এই তিনজন খুবই ভালো ফ্যামিলি থেকে স্যার। এরা পয়সার জন্য নিজের এত ভালো বন্ধুর সঙ্গে এরকম কেন করবে? স্যার আমার বিশ্বাস করুন, এরা এরকম করতে পারে না। উই হ্যাভ টু হেল্প দেম। লেটস ফাইন্ড আউট। খেলার ছলেই মৃত্যু, নয়তো এইটা বলা যায় যে খেলার ছলে এই তিনজন মানে নীপ গুপ্তা, মিলন সেঠ আর পাঞ্চি শানে নিজেরই বন্ধু সাক্ষী মিত্রাকে কিডন্যাপ করার প্ল্যান তৈরি করে। এই তিনজনে সাক্ষীকে কিডন্যাপ করেন আর সাক্ষীর বাবা মানে মিস্টার রঞ্জন মিশ্রার থেকে একটা ছোট র্যানসাম অ্যামাউন্ট চেয়ে বসে। আর যখন এই র্যানসাম অ্যামাউন্ট ওনারা পেয়ে গেলেন ইওর অনার, তখন ভীষণ নির্মমভাবে ওই তিন বন্ধু মিলে নিজেদেরই বেস্ট ফ্রেন্ডকে খুন করেন। না, আমরা কিচ্ছু করিনি। আমরা তো শুধু বাজি জেতার জন্য একটা প্ল্যান বানিয়েছিলাম। হ্যাঁ, মজা করতে গিয়ে আমরা একটা শর্ত রেখেছিলাম, আর ওই শর্তের জন্য আমরা সাক্ষীকে কিডন্যাপ করার একটা নাটক করেছিলাম। ইনফ্যাক্ট সাক্ষী নিজেই এই নাটকের একটা অংশ ছিল। মিথ্যে বলছে ও। আমার মেয়ে কেন এমন করবে? অর্ডার অর্ডার। মিস্টার রঞ্জন, আপনি বসুন, আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। তো আপনার হিসেবে এই সব কিছুই একটা শর্তের জন্য করেছিলেন। আপনি কোর্টকে কি বলবেন যে কি ধরনের শর্ত লাগিয়েছিলেন আপনারা? ওকে ওকে, তো বাজি ধরা যাক। অলরাইট, যে মিলিন্দ এই ভীতু সাক্ষীর কিপ্টে বাবার থেকে 5 লাখ টাকা বার করবে। 5 লাখ না, 50 লাখ টাকা বের করব। কিন্তু 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 আমার একটা শর্ত আছে, এটা যদি আমি করে দিই তো তাহলে তুই আমাদের কেমিস্ট্রি ম্যামকে পুরো ক্লাসের মধ্যে কিস করবি। বল, রাজি আছিস? কি বন্ধু, তোমরাও না? এই শর্ত টর্ত কিচ্ছু হতে পারে না। তোমরা তো জানোই না আমার বাবা ভীষণ স্মার্ট। তোমরা জানোই না ওনাকে, একটা টাকাও দেবে না উনি। অ্যান্ড বাই দ্য ওয়ে,
আমরা ছুটিতে যাওয়ার ব্যাপারে পয়সা চাওয়ার কথা বলছিলাম। তোমরা কথাটাকে কোথা থেকে কোথাও নিয়ে যাচ্ছ? বাজি হয়ে গেছে এবার তুই রাজি কিনা বল। অল রাইট, রাজি, যা। ইয়া সাবাস, ডান। এই না হলে কথা। এবার দেখ আমি অঞ্জন আঙ্কেলের থেকে কিভাবে টাকা বের করি। আর তুইও তৈরি থাক তানিয়াকে কিস করার জন্য। আমরা একটা গেম প্ল্যান করেছিলাম, সেখানে সাক্ষী আমাদের নিজেদের সাথে ছিল। ছুটির জন্য পুরো বয়েজ হোস্টেল খালি ছিল, তো সাক্ষীকে লুকানোর জন্য ওর থেকে ভালো জায়গা আর হতো না। এই জন্য আমরা সাক্ষীকে হস্টেলের একটা রুমে লুকিয়ে রাখি। আর তারপর আমরা প্ল্যান অনুযায়ী পিসিও থেকে অঞ্জন আঙ্কেলকে ফোন করি আর বলি যে আমরা ওনার মেয়েকে কিডন্যাপ করেছি। আমরা রঞ্জন আঙ্কেলের থেকে 50 লাখ টাকা ডিমান্ড করেছিলাম। আর ওনাকে বললাম শহর থেকে দূরে পুরনো কেল্লার ছোট্ট দরজার সামনে ওই পয়সা এসে রেখে যান। আর আঙ্কেল ঠিক ওইটাই করলেন। এটা সেই ব্রিফকেস ইওর অনার যেটা মিস্টার মিশ্রা এই তিনজনকে দিয়েছিলেন। টাকায় ভরা এই ব্রিফকেস পুলিশ এই তিনজনের কাছ থেকে উদ্ধার করে। টাকা টাকা একটা এমন বস্তু যার জন্য যে কারুরই মানসিকতা চেঞ্জ হতে পারে। আর লোভের জন্যই সাক্ষীর মৃত্যু হয়েছিল। মানছি এরা তিনজনেই ভালো ঘরের, টাকার দরকার নেই, কিন্তু ইওর অনার 50 লাখ টাকা কে ছাড়তে চায়? আর লোভেরই জন্য এই তিনজনের মানসিকতা বদলে যায়। না, এই সবকিছু মিথ্যে। আমরা ওই টাকাটা ফেরতই দিয়ে দিতাম। ইনফ্যাক্ট আমি রঞ্জন আঙ্কেলের বাড়িতে টাকাটা নিয়ে গেছিলাম, কিন্তু উনি ওখানে ছিলেন না। কিন্তু আপনি টাকা ফিরিয়ে দেননি। এত টাকা দেখে আপনাদের তিনজনেরই মানসিকতা বদলে যায়। ইওর অনার এই টাকাটা এই তিনজনেই ফুর্তি করার জন্য রাখতে চেয়েছিল, কিন্তু এই পথে আসছিল একমাত্র একটা বাধা, মানে সাক্ষী। আর ওকে এই তিনজনেই নিজেদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছিলেন। ওই দিন এরা তিনজনে টাকাটা নিয়ে হস্টেল রুমে গেলেন। সাক্ষী ভীষণ খুশি ছিল। ওর এটা মনে হয়েছিল যে প্ল্যান মাফিক ওকে ঘরে চলে যেতে হবে। এই তিনজন ওকে এই বললেন যে ও বাড়ি তো যেতে পারে, কিন্তু টাকা ওকে ফেরত দেওয়া হবে না। সাক্ষীর কাছে এই কথাটা ঠিক লাগেনি, কিন্তু এনারা ওকে বোঝাতে লাগলেন যে এই তিনজনেরই টাকাটার ভীষণ প্রয়োজন, নিজেদের নেশার জন্য, পুল পেটসের জন্য, আর নবাবী লাইফস্টাইলের জন্য, আর না জানি কি কি কারণ। সাক্ষী যখন এই কথাটা জানলো, তো এই তিনজনে সাক্ষীকে তাদের পথ থেকে সরিয়েই দিল। দেখো, এবার তোমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। এবার তাড়াতাড়ি পয়সা দিয়ে দাও, আমি বাড়ি যাচ্ছি। দেখো সাক্ষী, তোমার যাওয়ার হলে তুমি যেতে পারো, কিন্তু এই টাকা তোমাকে দেব না। হ্যাঁ সাক্ষী, এই টাকা আমরা তোমাকে দিতে পারবো না। কিন্তু কিন্তু কেন? কিন্তু এই টাকাটা আমাদের খুব প্রয়োজন। আমি তোমাদের ছাড়বো না। আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে তোমাদের সত্যি কথা বলে দেবো। সাক্ষী দাঁড়া। সাক্ষী, আ আ আ এই তিনজনে কিডন্যাপিংও করেছে,
আর খুনও। আর এটাকে প্রমাণ করতে একজন নয়, দুজন চাক্ষুষ সাক্ষী আছে আমার কাছে। প্রথমে আমি কাঠগড়ায় ডাকতে চাইছি মিস্টার রঞ্জন মিশ্রা, মানে সাক্ষীর বাবাকে। এই তিনজনই আমার মেয়েকে মেরেছে। আমি নিজের চোখে এই তিনজনকে ওকে ফ্যানে ঝোলাতে দেখেছি। আমার মেয়ে পাখা থেকে ঝুলছিল আর আমি কিচ্ছু করতে পারিনি। কি পেয়েছে ওরা? জিজ্ঞেস করুন কেন মারলো ওকে? আরে ওদের 50 লাখ দরকার ছিল, আমি ওদের 1 কোটি দিতাম। কিন্তু ওকে মারার কি দরকার ছিল? কেন মারলো আমার মেয়েকে? কেন মারলো? মিস্টার মিশ্রা, আপনি বসতে পারেন। ইওর অনার, আমি ইন্সপেক্টর দবেকে ডাকতে চাইছি। ইন্সপেক্টর দবে, আপনি কি করে জানতে পারলেন যে সাক্ষী মিশ্রা হোস্টেলের 17 নম্বর ঘরে আছে? মিস্টার রঞ্জন নিজের মেয়ের মিসিং কমপ্লেন্ট লিখিয়ে রেখেছিলেন। আমরা ওনার মেয়েকে খুঁজছিলাম। ওই 4টে নাগাদ কোনো পিসিও থেকে এক অজানা ব্যক্তির ফোন আসে। উনি বললেন উনি দেখেছেন কিছু ছেলেকে বয়েজ হোস্টেলের দিকে জোর করে একটা মেয়েকে নিয়ে যেতে দেখেছেন। উনি উইলসা কলেজের লোকেশন বললেন। ইনভেস্টিগেট করার পরে জানা গেল যে এটা সেই কলেজ যেখানে সাক্ষী পড়তো। ছুটির জন্য পুরো কলেজ বন্ধ ছিল, হোস্টেলও বন্ধ ছিল, কিন্তু রুম নম্বর 17 স্টুডেন্ট বাড়ি যায়নি। মানে সাক্ষীর বেস্ট ফ্রেন্ড মিলন আর নীল। আমার মনে হয়েছিল কোনো না কোনো গড়বড় আছে। আমি মিস্টার রঞ্জনকে ফোন করে ওখানে ডাকলাম, আর আমি নিজেও টিমের সাথে ওখানে পৌঁছালাম। তারপর আপনি ওখানে কি দেখলেন? আমি দেখলাম যে সাক্ষী সিলিং এ ঝুলে রয়েছে আর দড়ি রয়েছে এদের হাতে। আগে না, সাক্ষী আমাদের আসার আগেই মারা গিয়েছিল। আমরা শুধু ওকে ওপর থেকে নিচে নামাচ্ছিলাম। চলুন মেনে নিচ্ছি যে আপনাদের 3 জনের মধ্যে কেউই সাক্ষীকে খুন করেননি, কিন্তু আপনাকে এটাও তো মানতে হবে যে সাক্ষীর খুন হয়েছে। সাক্ষী সেই মেয়ে যে আপনাদের 3 জনের ভালো বন্ধু ছিল। আর এক্স্যাক্টলি আপনাদের 3 জনের কিডন্যাপিং খেলা শেষ হওয়ার আগে। চলুন এবার আদালতকে এই বলুন যে আপনারা 3 জনে মিস্টার মিশ্রার থেকে যে টাকাটা নিলেন, তারপরে আপনারা কি করলেন? 50 lakhs? বাহ, শেষমেশ তুই বাজিটা জিতে গেলি। আই ডোন্ট বিলিভ যে তুই সাক্ষীর ওই কিপ্টে বাবার কাছ থেকে 50 লাখ টাকা বার করলি। মানছিস তো? মেনে নিলাম ভাই, মেনে নিলাম, কিন্তু গাইজ আমাদের খুব তাড়াতাড়ি এই খেলাটা বন্ধ করা দরকার। কারণ সাক্ষী যদি ঠিক টাইমে বাড়ি না পৌঁছয় তাহলে আমরা সবাই পুলিশ স্টেশন পৌঁছে যাব। ও ঠিক বলছে। আর হ্যাঁ পাঞ্চি, তুমি সাক্ষীর বাড়ি যাও আর দেখো যে রঞ্জন আঙ্কেল পুলিশের কাছে যাতে না যায়। ডোন্ট ওয়ারি নিভ, আমি জানি আমাকে কি করতে হবে। একটা কাজ করো, এই টাকাটা নিয়ে অঞ্জন আঙ্কেলকে দাও, আর ওনাকে সামলানো আর সবকিছু বোঝানো তোমার দায়িত্ব। আচ্ছা। ঠিক আছে? এক মিনিট। কি করছিস এটা তুই? আরে টাকা কেন বার করছিস? আরে কিছু না, 50,000 তুই সামলে নিস। আরে কার ভাই, জন্য? কিন্তু এটা ভুল। আরে বলছি না, সব টাকা আমি সাক্ষীকে ফিরিয়ে দেব, ঠিক আছে? চল, একটা কাজ করো, তুই হস্টেলে যা, আমি ছোট একটা কাজ সেরে ফিরছি, তারপর সাক্ষীকে ছাড়তে যেতে হবে, ওকে? না ভাই, অ্যাকচুয়ালি আমি কিন্তু যেতে পারবো না। কেন যেতে পারবি না ভাই? আরে ভাই, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, বোঝ यार। সাক্ষীকে ছাড়ার থেকে ওর বাড়িতে কি দরকারি কাজ আছে তোর? আরে ভাই, আমি সবকিছু বলতে পারবো না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখ, প্ল্যানের অনুযায়ী যা হয়েছিল না, সব রেসপন্সিবিলিটি আমারই হবে, কিন্তু এখন আমাকে প্লিজ একটু টাইম দে। আমার কথা ছাড়, এই তুই 50,000 টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? কিছু না ভাই, একটা পুরনো ধার আছে, সেটা মেটাতে যাচ্ছি। ওসব বাদ দাও, বিকেল 4টের সময় হস্টেলে গেটে দেখা হবে, ওকে? বিকেল 4টে, ঠিক আছে? ওকে। চল। আপনারা সবাই 4টের সময় দেখা করেছিলেন, কিন্তু ওকে বাড়িতে পৌঁছানোর জন্য নয়, ওকে ওপরে পাঠানোর জন্য। না, এমনটা না। আমাদের প্ল্যান অনুযায়ী আমাকে রঞ্জন আঙ্কেলকে বোঝাতে হতো, তার মধ্যে নিভ আর মিলিন্দ সাক্ষীকে নিয়ে ওখানে চলে আসতো। কিন্তু সব গড়বড় তখনই হলো যখনই নিভ আর মিলিন্দকে একটা জরুরি কাজের জন্য কোথাও যেতে হলো। তাই জন্য আমরা প্ল্যান বানিয়েছিলাম যে আমরা ঠিক 4টের সময় হস্টেলের গেটের কাছে দেখা করব। আমি কি জানতে পারি যে এমন কি কাজ ছিল যার জন্য আপনারা দুজনেই এই কাজটাকে ছেড়ে নিজেদের ব্যক্তিগত কাজে গেলেন? তো আপনাদের দুজনের মধ্যে কে উত্তর প্রথমে দেবেন? নিভ আপনি?
নাকি মিলন আপনি? দুজনের মধ্যে কেউই উত্তর দিতে চাইবেন না। চলুন আপনাদের এই সমস্যাটা আমি দূর করে দিচ্ছি। নিভ, আপনি কেন বলছেন না যে আপনি কোন কাজে গিয়েছিলেন? নিভ, আপনি এখনো আমার প্রশ্নের উত্তর দেননি। আপনি কোন কাজে গিয়েছিলেন? মনে হচ্ছে আপনার মনে পড়ছে না, তাই আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনার উদ্দেশ্য ছিল পঞ্চি আর মিলনের আগে সাক্ষীর কাছে পৌঁছনো। আগে হ্যাঁ, ইয়োর অনার, নিভ সাক্ষীকে ভালোবাসতো, কিন্তু সাক্ষী নিভকে কেবলমাত্র ভালো বন্ধু মনে করত। নিভ ওই দিন আবার ঠিক করলো যে আবার সাক্ষীকে ভালোভাবে বোঝাবে, কিন্তু দুর্ভাগ্য, সাক্ষী আবারও একবার ওকে না করে দিল, আর তারপরে নিভ সাক্ষীকে খুন করে দেয়। কে? সাক্ষী, আমি নিভ। আরে মিলিন্দার পঞ্চে কোথায়? ওদেরকে ছাড়ো না, আমাদের ব্যাপারে ভাবো সাক্ষী। সাক্ষী, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমায় বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালো রাখবো। তোমায় ছাড়া জীবন কাটানো আমি ভাবতেও পারি না। তুমি পাগল হয়ে গেছো নি? আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না। আমরা শুধুমাত্র বন্ধু, আর সব সময়ের জন্য যদি তুমি আমার বন্ধুত্ব চাও, এই চিন্তা ভাবনা মন থেকে বের করে দাও, না হলে। না, এমন কিচ্ছু হয়নি। মিলন আর পাঞ্চি খুব ভালোভাবে জানে যে আমি সাক্ষীকে কতটা ভালোবাসি। তাহলে আমি ওকে কেন মারতে যাব? আমি তো ওকে বিয়ে করতে চেয়েছিলাম। বন্ধ করো এই বাজে কথা। একে তো আমার মেয়েকে মেরেছো, তার উপরে ওর বদনাম দিচ্ছ। অর্ডার, অর্ডার। মিস্টার রঞ্জন, আপনি বসুন, আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। একদমই না। নিভ সাক্ষীকে বদনাম করার কোনো চেষ্টাই করছে না। এরা সত্যি একে অপরকে খুব ভালোবাসতো। এটা সত্যি, আর এটাও সত্যি যে সাক্ষী নিভকে ভীষণ ভালোবাসতো। এই কথাটাও নিজে এসে আমাকে বলেছিল। হ্যাঁ, ব্যাস একটাই লেকচার বাকি। ওটার পর তুমি যদি চাও আমরা লাঞ্চের জন্য যেতে পারি। গ্রেট, লাঞ্চের পরে মুভি। ও ঠিক আছে, আমি ফ্রি হয়ে তোমায় ফোন করছি। ওকে, বাই। কার সাথে কথা বলছিলি? নিভ, রাইট? তুই আমার থেকে তোর মনের কথা লুকাতে পারিস না। ভালোবাসিস না নিভকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি পঞ্চি আই লাভ নীল। আমার ওকে খুব ভালো লাগে। আই ওয়ান্টেড টু বি ম্যান। এটা সত্যি, আমরা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম। ওই দিন আমি পণ্ডিতজির সাথে দেখা করার জন্য মন্দির গেছিলাম, কারণ সাক্ষী আর আমি মিলন আর পাঞ্চিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তাই জন্যই আমি সেই দিন ওদের থেকে এই কথাটা লুকিয়েছিলাম যে আমি পণ্ডিতজির সাথে দেখা করতে মন্দিরে যাচ্ছি। বলুন তো, ইনি আপনার সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ, ওই বাছা আমার সঙ্গে মন্দিরে দেখা করতে এসেছিল। কোনো মেয়ের সঙ্গে প্রেম বিবাহর কথা বলছিল। ধন্যবাদ পণ্ডিত মশাই। তো বলুন মিলন, আপনি ওই দিন গিয়েছিলেন কোথায়? আপনিও তো 50,000 টাকা নিয়ে নিজের প্ল্যানটা ছেড়ে কোনো এক পার্সোনাল কাজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন আপনি? আপনি আমার কথার উত্তর দিলেন না মিলন। কোথাও এটা তো নয় যে আপনি সোজা হস্টেলে পৌঁছেছিলেন আর আপনি সাক্ষীকে মেরে ফেললেন। কে? আগে না, এটা সত্যি না। আমি সাক্ষীকে কেন মারবো? আর এমনিতেই আমি পাঞ্চিকে টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তাহলে আমি নিজের বন্ধুর খুন কি করে করব ম্যাম? যদি আপনি এটা না করে থাকেন তাহলে আদালতকে বলছেন না কেন যে কোথায় গিয়েছিলেন? মিলন, আপনি কিন্তু আমার কথার উত্তর দিচ্ছেন না। আগে আমি কাউকে টাকা দিতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ড্রাগের নেশা ধরে গিয়েছিল।
এই জন্য আমার খরচও বেড়ে গিয়েছিল। ওই জন্য আমি 50,000 টাকা নিয়ে ওই জন্যই গিয়েছিলাম যাতে আমি আমার পুরনো ধার মেটাতে পারি। যদিও ওই টাকাটা আমি পরে সাক্ষীকে ফিরিয়ে দিতাম। ইওর অনার, ড্রাগস নেওয়ার অভ্যেস, পুরনো ধার আর র্যানসামে পাওয়া 50 লাখ টাকা। মিলনের কাছে খুবই সহজ রাস্তা ছিল এটা। সাক্ষীকে নিজের পদ থেকে সরিয়ে দাও আর মুক্তিপণের পুরো 50 লাখ টাকা ওনার হাতে। একদমই না, এটা সত্যি না। আমি নিজে আমার বন্ধুর খুন কেন করব? আমি সত্যি বলছি ম্যাম, আমি আমার ফ্রেন্ডকে ওদিন টাকা দিতে গিয়েছিলাম। আমি রকিকে টাকা দিতে গিয়েছিলাম। রিয়েলি? তাহলে আপনি কি সেই আপনার ভালো বন্ধু রকিকে এই আদালতে ডাকতে পারেন যাতে আপনার কথা সত্যি হয়ে যায়? উত্তর দিন বন্ধু আপনার, ডাকুন ওকে। অ্যাকচুয়ালি আমি রকির সঙ্গে সেদিন দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি, কারণ আমি 4টের আগেই ওখানে পৌঁছেছিলাম। ওই জন্য আমি হোস্টেলে ফিরে আসি। আমি ভাবলাম সাক্ষীর সাথে দেখা করে যাই, কিন্তু যখন আমি হোস্টেলে পৌঁছালাম তো সাক্ষীকে সিলিংয়ে ঝুলতে দেখলাম। চারটে বেজে গেছে ভাই। আরে নিভার পাঞ্চি গেল কোথায়? চলো আমি সাক্ষীর সাথে দেখা করে আসি। সাক্ষী, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভয়ে যখন নিচে নেমে আসি তো নিভার পাঞ্চিকে নিচে দেখলাম। ইওর অনার, এইমাত্র এমন একটা বিষয় জানতে পারা গিয়েছে যাতে এই কেসটা মোড় বদলে যাবে। আর এই বিষয়টা খোলসা করার জন্য আমি ফরেনসিক্সের ডক্টর রস্তোগিকে কাঠগড়া ডাকার জন্য অনুমতি চাইছি। ইওর অনার, মিলিন্দ, নিভ আর পাঞ্চিকে হস্টেলে ঝোলা অবস্থায় সাক্ষীর মৃতদেহের পাশে বিকেল 5টার সময় পাওয়া গিয়েছে, যেখান থেকে পুলিশ এটা অনুমান করেছে যে সাক্ষীকে হত্যা এই 3 জনই করেছে। কিন্তু ইওর অনার, ফরেনসিক্সের এই রিপোর্টের বক্তব্য হলো যে সাক্ষীর মৃত্যু 2.5 ঘন্টা আগে হয়েছে। তার মানে 2 আর 2.5টার মধ্যে হয়েছে। আমি কি ঠিক বলছি ডক্টর রস্তোগি? আগে হ্যাঁ, কেননা 2.5 ঘন্টা আগেই শ্রীমতী সাক্ষী মিশ্রার খুন গলা টিপে ধরার জন্য হয়েছিল। এই জন্য কিছু সময় বলা মুশকিল হয়ে যায় যে মৃত্যু কোন সময় হয়েছিল। কি আপনার এই বক্তব্যের মানেটা কি এইটা হতে পারে যে ফরেনসিক্স এটা বার করতেই পারেনি যে সাক্ষীর মৃত্যুটা ঠিক কখন হয়েছে? আগে না, অ্যাকচুয়ালি পুলিশ সাক্ষীর লাশ 5টায় পায়। পরীক্ষা করে জানা যায় যে সাক্ষীর মৃত্যু গলা টেপার জন্যই হয়েছিল, কিন্তু প্রপার পোস্টমর্টম করার পর এটা ধরা পড়ে যে সাক্ষীর মৃত্যু 5টায় নয়, অর্থাৎ কাছাকাছি 2 থেকে 2.5টার মধ্যে ঘটেছিল। মিস্টার পাঠক, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। এটাতে শুধু এই প্রমাণ হয় যে খুন 2 থেকে 2.5টার মধ্যে হয়েছে। এটা প্রমাণ হয় না যে এরা 3 জনে খুন করেননি। হতে পারে যে সাক্ষীকে খুন করার পরে ওনারা এটা বুঝতে পারছিলেন না যে লাশটা নিয়ে কি করবেন, আর যতক্ষণে উপায় মাথায় আসে ততক্ষণে ইন্সপেক্টর দাবে সেখানে পৌঁছে যায়। ইওর অনার, প্রসিকিউশনের এই বক্তব্যের উত্তর দেওয়াটা খুবই সহজ। আমার 3 মক্কেলে নিজের বক্তব্যে বলে ফেলেছে ইওর অনার যে যেই সময় সাক্ষীর মৃত্যু হয়েছে ওই সময় বিভিন্ন ব্যস্ততার কারণে এরা হস্টেলে উপস্থিত ছিলেন না। মিলেন নিজের বন্ধু রকিকে ড্রাগসের পয়সা দিতে গিয়েছিল, পঞ্চি সাক্ষীর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর নিভ মন্দির গিয়েছিল পণ্ডিতজির সঙ্গে দেখা করতে। ইওর অনার, সবার আগে আমি চাইবো যে পণ্ডিতজি কাঠগড়ায় এসে এই বিষয়টার উপর আলোকপাত করেন। পণ্ডিত মশাই, আপনি আপনার গত শুনানিতে আপনার বক্তব্যে বলেছিলেন যে এই ছেলেটা নিভ গুপ্তা আপনার সঙ্গে দেখা করতে এসেছিল মন্দিরে। হ্যাঁ, আমি বলেছিলাম। কিন্তু যেই সময় ও আপনার সঙ্গে দেখা করতে এসেছিল ওই সময়টা কি ছিল? এই দুপুর 2-2:30 মতো, যখন আমি মন্দির বন্ধ করছিলাম তখনই এসেছিল। আর আপনার সঙ্গে কথাবার্তা বলে গল্প করে কটার সময় ওখান থেকে বেরিয়েছিল? আমার সঙ্গে কথাবার্তা বলে 1/2-1 ঘন্টা তো লেগেইছে। তার মানে যদি বলা যায় যে ও 2:30টার সময় আপনার মন্দির থেকে বেরিয়েছিল তাহলে ভুল হবে না সেটা। 2:30টার সময় ইওর অনার, 2:30টার সময় নিভ মন্দির থেকে বেরোলো, আর ঠিক ওই সময় হোস্টেলে সাক্ষীকে হত্যা করা হয়।
ধন্যবাদ পণ্ডিত মশাই, আপনি বসুন। ইওর অনার, এবার আমি রঞ্জন মিশ্রার বাড়ির চাকর গোপাল কাকাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। গোপাল কাকা, দয়া করে আপনি আদালতকে বলুন যে ওই দিন পঞ্চি শাহ সে আপনার বাড়ি এসেছিলেন আপনার মালিক রঞ্জন মিশ্রার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, ওই দিন উনি বাড়িতে তো এসেছিলেন, কিন্তু মালিক বাড়িতে ওই সময়ে ছিলেন না। মালিকের জন্য উনি অপেক্ষাও করেছিলেন। তো কটার সময় আপনার বাড়ি এসেছিলেন? প্রায় 2:15 সময়। এই প্রায় 2:15 সময়। আর আপনি বলছেন যে ইনি ওখানে অপেক্ষা করলেন আপনার মালিকের জন্য, আর তারপর ওখান থেকে বেরোলেন। কটার সময় বেরোলেন? প্রায় 1.25 ঘন্টা। 3টে সময়, ইওর অনার। আমার প্রশ্নের মধ্যে আমার প্রশ্নের উত্তর রয়েছে। ফরেনসিক্সের এই বক্তব্য হলো যে সাক্ষীর মৃত্যু 2:30 সময় হয়েছে, আর যদি পঞ্চি ওখানে 2:15 থেকে 3টে পর্যন্ত থাকে, তাহলে সে সাক্ষীর হত্যাকারী কিভাবে হতে পারে? মিস্টার পাঠক, আপনি তো সবার কাজ সহজ করে দিলেন। যদি সাক্ষীর খুনে নিভ আর পঞ্চির হাত নেই, তাহলে বাঁচলো শুধু একজনই যে খুনি হতে পারে, মিলন। না স্যার, আমি খুন করিনি স্যার। কেডি স্যার, আমি খুন করিনি। আমি সত্যি বলছি স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি স্যার। ইওর অনার, আমি প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে সহমত যে নিভ আর পঞ্চি এই হত্যাটা করেনি, কিন্তু মিলিন্দ এই হত্যাটা করেনি। ও একেবারে নির্দোষ। এটা প্রমাণিত করার জন্য আদালতের কাছে আমি কিছু সময় চেয়ে নেব। এই আদালত পরের শুনানি পর্যন্ত মুলতবি রইল। বলুন। বলুন। বলুন, ওই ফাইলটা দে না। চাবিটার আর রক্তটার শীঘ্রই পরীক্ষা করা। ইওর অনার, এই কেসটা ততটাই সহজ নয় যতটা সহজ এতক্ষণ আমাদের সবার মনে হচ্ছিল। ইন্সপেক্টর দবে আর মিস্টার রঞ্জন মিশ্রা সাক্ষীর দেহটা ঝুলন্ত অবস্থায় ঠিক 5টার সময় পায়, যেখানে কিনা ফরেনসিক্স রিপোর্টের এটা বক্তব্য যে সাক্ষীর মৃত্যু 5টার সময় নয়, দুপুর 2:30টার সময় হয়েছে। যেই সময় ইওর অনার সাক্ষীদের বয়ান অনুসারে পঞ্চি শাহ মিস্টার রঞ্জন মিশ্রার বাড়িতে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে, আর নিভ গুপ্তা পণ্ডিত মশাইয়ের সঙ্গে দেখা করতে মন্দিরে গিয়েছিলেন। এখন শুধুমাত্র এইটা প্রমাণ করা বাকি রয়েছে যে আমার মক্কেল মিলিন্দের বক্তব্য অনুযায়ী সেও ওই সময় নিজের বন্ধু রকির সঙ্গে দেখা করতে যায়। আপনি কি আমার কথার সঙ্গে সহমত প্রসিকিউটর? আগে হ্যাঁ, ঠিকই। ধন্যবাদ। ইওর অনার, আই উড লাইক মিস্টার রঞ্জন মিশ্রা অন দ্য ডক প্লিজ। মিস্টার রঞ্জন মিশ্রা, সাক্ষীর হত্যার দিন আপনি কোথায় ছিলেন? আগে আমি কিডন্যাপারদের ওদের দাবি করা টাকা দিতে গেছিলাম। তো কটার সময় আপনি গিয়েছিলেন ওদের ওই টাকাটা দিতে? প্রায় দুপুর 1:30টার সময়। দুপুর 1:30টার সময়। হ্যাঁ। তারপর আপনি কোথায় গেলেন? ওর পরে ইন্সপেক্টর দাভের ফোন এলো আর আমি হোস্টেলে পৌঁছে গেলাম। সেই কিন্তু ইন্সপেক্টর দাবের কথা অনুযায়ী তো ইনি আপনাকে 4টের সময় ফোন করেছিলেন।
1:30 আর 4টের মধ্যে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলাম? আমার মেয়ের ঘরে অপেক্ষা করছিলাম। কিডন্যাপারদের ডিমান্ড তো আমি মিটিয়ে দিয়েছিলাম। বোধহয় আপনি কিছু ভুল করে ফেলছেন মিস্টার মিশ্রা। কেননা পঞ্চি শাহ আর আপনার গৃহসেবক গোপাল কাকা দুজনেই তাদের বয়ানে বলেছেন যে যেই সময় পঞ্চি আপনার সঙ্গে আপনার বাড়িতে দেখা করতে আসে ওই সময় আপনি ঘরে উপস্থিত ছিলেন না। কোথায় ছিলেন আপনি 1:30 আর 4টের মধ্যে? আরে বললাম না আপনাকে, আমার মেয়ের কিডন্যাপটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। আর কিডন্যাপারদের টাকা দেওয়ার পর আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিলাম যে আমার মেয়ে যেন তাড়াতাড়ি ফিরে আসে। আইসি, ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। ভগবানের কাছে প্রার্থনাটা আপনি কোথায় করছিলেন? কোনো মন্দিরে, কোনো মসজিদে, নাকি বয়েজ হোস্টেলে? কি বলছেন আপনি? কেডি, তুমি কি বলতে চাইছো? আমি এটা বলতে চাইছি ইওর অনার যে ওই মুক্তিপণের টাকাটা দেওয়ার পর মিস্টার রঞ্জন মিশ্রা সোজা বয়েজ হোস্টেল গিয়েছিলেন আর ইনি নিজের মেয়েকে খুন করেছেন। কি বাজে কথা বলছেন? আমি আমার মেয়েকে কেন খুন করব? এটা তো আপনি আমাদের বলতে পারেন মিস্টার রঞ্জন মিশ্রা। কেডি, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো? ইওর অনার, গল্পটা ঠিক এরকম। মুক্তিপণের টাকা দেওয়ার পর মিস্টার মিশ্রা সোজা বয়েজ হোস্টেলে গিয়ে পৌঁছলেন কারণ ইনি জানতে পেরে গিয়েছিলেন জিনার মেয়ে সাক্ষীকে কোথায় রাখা হয়েছে। ওখানে পৌঁছানোর পরে ইনি সাক্ষীকে আঘাত করলেন এবং সাক্ষীর গলা টিপে সাক্ষীকে মারার চেষ্টা করলেন। ইওর অনার, ইওর অনার, এই মিস্টার কেডি কি মন গড়া কথা বলছে? কোন খুনের কথা বলছেন আপনি? সেই খুনটা যেটা ইনি করেছেন ইওর অনার। আর বাঁচার জন্য সাক্ষী পাশেই পড়ে থাকা চাবি দিয়ে ইনার উপর হামলা চালালেন আর ইনাকে আঘাত করলেন। এই আঘাতটা ইওর অনার একটু আদালতকে কষ্ট করে আপনি বলবেন। আর এই ক্ষত থেকে বেরিয়ে আসা রক্ত ইওর অনার আমরা বাইরের করিডোরে পেয়েছি। এতটাই নয়, সাক্ষী যেই চাবি দিয়ে এনার উপর আঘাত করা হয় সেই চাবিটাও পাওয়া গিয়েছে, যার উপর ফরেন্সিক্স ইনারই রক্ত আর চামড়ার চিহ্ন পেয়েছে ইওর অনার। মিস্টার রঞ্জন মিশ্রা, আরো কি প্রমাণ আমি এখানে দেখাবো নাকি আপনি নিজে অপরাধ স্বীকার করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। এই তিনজন তো শুধু আমার প্ল্যানের শিকার হয়েছে। এদের ব্যবহার করেছিলাম আমি। ওই দিন যখন আমি মুক্তিপণের টাকা দিয়ে গাড়ি নিয়ে ফিরে আসছিলাম তখন আমি আমার গাড়িটাকে এক জায়গায় পার্ক করি। কার পার্ক করার পর আমি ফিরে এসে এটা দেখতে গেলাম যে সাক্ষীকে কিডন্যাপ কে করেছে। আমাদের খুব তাড়াতাড়ি এই খেলাটা বন্ধ করা দরকার, কারণ সাক্ষী যদি ঠিক টাইমে বাড়ি না পৌঁছয় তাহলে আমাদের গেম শেষ আর আমরা সিধা পুলিশ স্টেশন, বুঝলি? টাকাটা নিয়ে অঞ্জন আঙ্কেলকে দিবি আর ওনাকে সামলানো আর সবকিছু বোঝানো তোমার দায়িত্ব, ঠিক আছে? এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে সাক্ষীকে অপহরণ করেছে আর কেউ নয়, ওর বন্ধু। এর থেকে ভালো সুযোগ আমি আর পেতামই না। সাক্ষী, কে? সাক্ষী মা, আমি বাবা। দরজা খোলো মা। দেখো মা, ভয় পেও না। সাক্ষী, আমায় তোমার বন্ধুরা সবকিছু বলে দিয়েছে। বাবা, তুমি আমার উপর রাগ করনি তো? মা, আমি তোমার উপর রাগ করিনি। ইনফ্যাক্ট আমি তো তোমার উপর খুবই খুশি যে তুমি এখন ঠিকঠাক আছো। আর এসবই একটা ঠাট্টা ছিল। আই এম হ্যাপি। বাবা, আমি রিয়েলি সরি। আমার এটা করা ঠিক হয়নি। না সাক্ষী, না, তোমরা তো ভালোই করেছো। তোমাদের এইসব করবার জন্যই তো আমি সুযোগ পেলাম তোমাকে আমার রাস্তা থেকে সরানো। দাঁড়াও সাক্ষী, সাক্ষী! সাক্ষীর রুগ্ন আর বিধবা মাকে আমি এই জন্য বিয়ে করেছিলাম যে ওর মৃত্যুর পরও সমস্ত সম্পত্তি আমি পাবো। দিনরাত ওর সেবা করতাম।
এই জন্য সেবা করতাম যে ওর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি আমি পাবো, কিন্তু সেটা হলোই না। গায়ত্রী তার সমস্ত সম্পত্তি নিজের মেয়ের নামে লিখে দিয়ে আমাকে কেয়ারটেকার বানিয়ে দিল, তাও ততদিনের জন্য যতদিন সাক্ষীর বিয়ে না হবে। আমি কি করতাম? আর যখন আমি এই তিনজনকে প্ল্যান বানাতে শুনলাম, তখন আমার মনে হলো আমার প্ল্যান তো হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমি মারবো আর সন্দেহটা পড়বে এদের তিনজনের উপর। ব্যাস, আমি আমার মেয়েকে মেরে দিলাম, নিজের হাতেই নিজের মেয়েকে মেরে ফেললাম, নিজের মেয়েকে মেরে ফেললাম। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত নীব, পঞ্চি আর মিলনকে সম্মানের সঙ্গে মুক্তি দিচ্ছে, আর মিস্টার রঞ্জন মিশ্রাকে নিজের মেয়েকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ কেডি স্যার, আপনি না থাকলে জানি না আমাদের কি হতো। থ্যাংক ইউ কেডি স্যার। ইউর ওয়েলকাম। কিন্তু ধন্যবাদ তোমাদের আমাকে নয়, বরুণকে দেওয়া উচিত। ওরই বিশ্বাসের কারণে তোমরা তিনজন বেঁচে গেলে। অ্যানাদার থিং, খেলতে খেলতে খেলে ওঠা খেলাটাই এতটাই ভয়ঙ্কর হওয়া উচিত নয় যে খেলোয়াড়ের খেলাটাই খতম হয়ে যায়, রাইট না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.